হ্যালো এভরিওয়ান, আশা করি সবার প্রিপারেশন ভালো চলছে। শুরুতেই বলি যে WBHRB GDMO 2025-26 রিক্রুটমেন্ট সাইকেলের আমি একজন ক্যান্ডিডেট এবং এই ভিডিওটা বানিয়েছিলাম আমার GDMO ইন্টারভিউ দিয়ে এসে পর, মূলত GDMO অ্যাসপিরেন্টদের জন্যই। তো আসল কথা হলো যে এই ভিডিওটা WBHRB গ্রেড 2 স্টাফ নার্স রিক্রুটমেন্টের জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট অ্যান্ড রিলেভেন্ট, বিএসসি এবং জিএনএম দুটোই। তো এর সাথে GDMO ইন্টারভিউয়ের জন্য যে রিভিশন সিরিজ বানাচ্ছিলাম তার প্রায় পুরোটাই নার্সিং সিলেবাসের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা টপিক। তো সেই জায়গাগুলো থেকে কী কী প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এবং কী কী জিনিস তোমাকে পড়ে যেতে হবে, সেই জিনিসটা অনেকটাই বোঝা যাবে এই GDMO ইন্টারভিউতে কী কী প্রশ্ন জিজ্ঞেস করছে সেই টপিকগুলো থেকে। তো মূলত সেটা নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে, অর্থাৎ ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল হয়ে গেল, মানে ভ্যাকসিন, ইম্পর্টেন্ট টপিক ফ্রম পেডিয়াট্রিক মেডিসিন, আর অবসগাইনি থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো রিভাইজ করেছি এই ভিডিওতে। তাই WBHRB গ্রেড 2 স্টাফ নার্স অ্যাসপিরেন্টরা এই চ্যানেলটা ফলো করতে পারো। আমার পরবর্তী ভিডিওগুলো নার্সিং ইন্টারভিউ নিয়েই বানাবো, কারণ GDMO ইন্টারভিউ প্রায় শেষের দিকে। তো ভিডিওর শুরুতেই আলোচনা করব যে কোর অ্যাকাডেমিক্স বাদ দিয়ে আর কী কী জিনিস তোমাকে মাথায় রাখতে হবে ভালো ইন্টারভিউ দিতে গেলে। তো এই 6টা ভুল করা চলবে না। প্রথমে বলি যে ফর্মাল ড্রেস পরো, বেশিরভাগ লোকজন তাই করছে। সোয়েটার পরেও ঢুকতে পারো, আমরা অনেকেই সোয়েটার বা জ্যাকেট পরেছিলাম এবং ইন্টারভিউতে ঢোকার আগে জ্যাকেট খুলে ঢুকেছিলাম, কারণ এমনিতেও কলকাতায় রুমের ভেতরে ঠান্ডা খুব একটা নেই। তো যেহেতু বাকি সবাই ফর্মাল ড্রেসে যাচ্ছে, সেখানে তুমি ক্যাজুয়ালি গেলে একটা বাজে ইমপ্রেশন তৈরি হতে পারে। দ্বিতীয়ত, যেটা সবচেয়ে জরুরি কথা, যে তোমাকে পুরো কাম অ্যান্ড কম্পোস্ট থাকতে হবে, পুরো ইন্টারভিউটা দিতে হবে ঠান্ডা মাথায়। পার্সোনালি যদি আমার ইন্টারভিউর কথা বলি, আমি বেশ ঘাবড়ে গেছিলাম এবং তাই ইন্টারভিউতেও ছড়িয়েছি কিছুটা। কিছু জানা জিনিস বলতে পারিনি, কিছু জিনিস বলার মাঝে আটকে গেছি। তো এটুকুই বলার যে বেশি চাপ না খেলে ইন্টারভিউ মোটামুটি থেকে ভালোর দিকেই হবে। ইন্টারভিউয়াররা জানে যে তুমি সব কিছু জানো না, তাই কয়েকটা কঠিন প্রশ্ন বলতে না পারলেও চাপ নেই, কিন্তু যে বেসিক জিনিসগুলো তুমি জানো সেগুলো তো ঠান্ডা মাথায় বলে বেরিয়ে আসতে হবে। তৃতীয়ত, যে তোমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকছে পুরো ইন্টারভিউটা জুড়ে, সেটা ইন্টারভিউরা পুরো টাইম জুড়ে স্ক্রুটিনি করছে। কিন্তু তুমি ইন্টারভিউতে ঢুকে চেয়ারে বসার জন্য পারমিশন নিচ্ছ কিনা, বা রুমে ঢোকার আগেই পারমিশন নিচ্ছ কিনা, অ্যান্সার দেওয়ার সময় প্যানিক করছো কিনা, এই ব্যাপারগুলো তারা নজরে রাখবে। বিশেষত ইন্টারভিউ দিয়ে আমার যেটা মনে হয়েছে যে একজন ইন্টারভিউয়ার যখন তোমাকে প্রশ্ন করছে, তখন সেকেন্ড ইন্টারভিউয়ার নজর রাখছে তোমার বডি ল্যাঙ্গুয়েজের উপর। তাই অ্যান্সার দেওয়ার সময় বেশি হাত পা নাড়ানো চলবে না, এবং সোজা হয়ে চেয়ারে বসে অ্যান্সার দাও ওদের কোশ্চেনগুলো। আমাদের অনেকেরই অভ্যাস থাকে যে চেয়ারে বসে পা নাড়ানোর, সেটা অবশ্যই চলবে না। কিংবা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় বেশি হাত পাত নাড়িয়ে উত্তর দেওয়া ঠিক না। এরপর আসি পরের পয়েন্টে, যে বেশ কিছুজনের সাথে কথা বলে শুনলাম যে যাদের শহরে বাড়ি, তাদের প্রায় সবাইকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হচ্ছে যে GDMO কেন করতে চাও এবং গ্রামে পোস্টিং দিলে চাকরিটা করবে কিনা। তো এই দুটো প্রশ্নের ভালো উত্তর তৈরি করে রাখতে হবে তাদের। এখানে সার্ভিস কোটার জন্য করতে চাই বললে বাজে ইমপ্রেশন তৈরি হবে। এই সেম টাইপ কোশ্চেন আরও কয়েকজনকে করা হচ্ছে। ধরো যারা পোস্ট গ্রাজুয়েশনে ভর্তি হয়ে পর ইন্টারভিউ দিতে গেছে, তাদের একজনকে বলেছে শুনলাম যে তুমি তো করবেই না GDMO চাকরি, ইন্টারভিউ কেন দিতে এসেছো। এছাড়াও যারা অলরেডি ওভার কোয়ালিফাইড এই GDMO চাকরির জন্য, যেমন ধরা যাক যাদের PG অলরেডি কমপ্লিট, বর্তমানে কোথাও এসআরশিপ করছেন, এই সিনিয়ররাও এরকম কিছু প্রশ্ন পেতেই পারেন। 5 নম্বরে বলি যে এটা তো আমাদের মেডিকেল কলেজের সেমিস্টার ইন্টারভিউ না, এটা একটা রেসপেক্টেবল GDMO জবের জন্য ইন্টারভিউ। তাই এখানে গেস করে উত্তর দেওয়া কোনোভাবেই বুদ্ধিমান ডিসিশন না। এর চেয়ে ভালো এটা বলা যে স্যার এটা আমি জানি না, বা মাথায় আসছে না এখন, বা স্যার এটা ভুলে গেছি, বাড়ি গিয়ে দেখে নেবো, এরকম কিছু একটা বলা বেটার। কারণ তুমি একটা রোগের ট্রিটমেন্ট ভুল অ্যান্সার দিচ্ছ, মানে GDMO চাকরিটা পাওয়ার পর তুমি সেই ভুল ট্রিটমেন্টটা করছো। সেক্ষেত্রে জানি না বা ভুলে গেছি বললে ইমপ্রুভমেন্টের একটা জায়গা থাকে। অ্যাটলিস্ট GDMO চাকরিতে তুমি তোমার অজানা কোনো কেস পেলে রেফার করতে পারবে, ভুল ট্রিটমেন্টের চেয়ে সেটা তো অনেক বেটার। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলার, যে ওখানে গিয়ে ইন্টারভিউ দিতে গিয়ে যেটা মনে হলো যে ইন্টারভিউ দিতে ঢোকার আগে অবধি যে সময়টা, সেটা সবচেয়ে বেশি চাপের। কারণ ইন্টারভিউতে ঢুকলে চাপ তো লাগবেই,
সেটা এড়ানোর উপায় নেই, কিন্তু ঢোকার আগেও যে ওয়েটিং এরিয়া, সেখানে অপেক্ষাটা খুবই চাপের। তো যেহেতু আগে গেলে তুমি আগে ইন্টারভিউ দিতে পারবে, তাই আমার অ্যাডভাইস হবে তাড়াতাড়ি ইন্টারভিউটা দিয়ে ওই দমবন্ধ পরিবেশ থেকে বেরিয়ে আসো। শেষে আসি এই এভারগ্রিন টপিকে, যে কী কী জিনিস থেকে কোশ্চেন করছে ওরা, তো কী কী পড়বো। তো বেসিক্যালি ওরা কোশ্চেন করছে সব কিছু থেকে, তবে বেশিরভাগ লোকজন পিএসএম থেকে কিছু না কিছু কোশ্চেন পেয়েছে, এবং যে ডিপার্টমেন্টে তুমি হাউসটাফশিপ করো, যে ডিপার্টমেন্টে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তুমি বলবে, সেই সাবজেক্ট থেকে অর্ধেক কোশ্চেন জিজ্ঞেস করেছে অনেককেই। তো আজকে তো অনেকেরই ইন্টারভিউ 3-4 মিনিটেও শেষ হয়ে গেছে। কিছু জনের সাথে কোশ্চেন জিজ্ঞেস করার চেয়ে গল্পই বেশি করেছে। তো ইন্টারভিউ কীরকম যাবে প্রেডিক্ট করা যাচ্ছে না, পুরোটাই প্যানেলের উপর ডিপেন্ড করবে। যাই হোক, তাহলে যে জিনিসগুলো পড়তে হবে সেটা হলো নিজের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে যে সাবজেক্টের উপর, সেই সাবজেক্টটা, এবং পিএসএম, আর তার সাথে কমন যে সমস্ত জিনিসের চিকিৎসা বা রেফারেল তোমাকে জিডিএম হিসাবে করতে হতে পারে। এবং স্নেক বাইট, স্করপিয়ন বাইট, এগুলো কয়েকজনকে ধরেছে, নর্মাল লেবার ধরেছে, এইসব জিনিস। শেষে এটুকু বলি যে এই ভিডিও থেকে কিছু টেক হোম মেসেজ নিয়ে যেতে চাইলে এটুকু মাথায় রাখো যে কিছু প্রশ্ন থাকবেই আমাদের জানার বাইরে, সেগুলো বাদ দিয়েও বাকি জানা জিনিসগুলো যদি ঠিকমতো উত্তর দিয়ে বেরিয়ে আসি, তাহলে সেটাই অনেক। তো আমাদের আলটিমেট লক্ষ্য সেটাই হওয়া উচিত যে জানা জিনিসগুলো আমরা বলে আসবো, এটুকুই। সো কিপ প্রিপেয়ারিং, গুড লাক টু ইউ অল। তো আজকে দেখে নেব কোন কোন টপিকসগুলো সবচেয়ে বেশিবার জিজ্ঞেস করা হয়েছে প্রথম কয়েকদিন ভাইভাতে। প্রথমে আসি স্নেক বাইট নিয়ে। অনেককেই জিজ্ঞাসা করা হয়েছে স্নেক বাইট, কাউকে কাউকে স্নেক বাইটের সাথে স্করপিয়ন বাইটও জিজ্ঞেস করেছে। এবং ওপি পয়জনিং এবং যে কোনো জেনারেল পয়জনিং কেস কীভাবে ম্যানেজ করবে, এবং কখন গ্যাস্ট্রিক লাভাজ করবে কখন করবে না, এই জিনিসগুলো জিজ্ঞেস করেছে। র্যাবিস নিয়ে বেশ ডিটেলে জিজ্ঞাসা করেছে, কখন প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস, পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস দুটোই, কখন খালি বুস্টার ডোজ দেবে কখন পুরো ডোজ দেবে, এবং আইডি রেজিমেন, আইএম রেজিমেন দুটোই জিজ্ঞাসা করেছে। এবং কোন ক্যাটেগরি বাইট কীভাবে বুঝবে, এই জিনিসটা জিজ্ঞেস করেছে। এরপর আসি ভ্যাকসিন নিয়ে, যে সবচেয়ে বেশি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে আমার মনে হয় ভ্যাকসিন নিয়ে। প্রায় সবাই ভ্যাকসিন নিয়ে কোনো না কোনো কোশ্চেন পেয়েছে। এবং টিবি লেপ্রোসি খুব ইম্পর্টেন্ট টপিক। টিবির ইনভেস্টিগেশনগুলো নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, যে ধরো তোমার পিএসসিতে তো সিপিনেট হয় না, তো তুমি কি করবে তখন। ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি স্ট্রেন, টিবি নিয়ে জিজ্ঞেস করা হয়েছে। লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম এবং টিবি এলিমিনেশন প্রোগ্রাম, এগুলো টার্গেটগুলো জিজ্ঞেস করা হয়েছে। এরপর কয়েকটা ক্লিনিক্যাল সিনারিও জিজ্ঞাসা করা হয়েছে, যে যেমন ধরো পেশেন্ট এসছে রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে, তো কীভাবে ম্যানেজ করবে, তুমি কি হিস্ট্রি নেবে, কি ক্লিনিক্যাল এক্সামিনেশন করবে, কি ইনভেস্টিগেশন করবে, কীভাবে ট্রিট করবে, তুমি কার্ডিয়াক কজ আর রেসপিরেটরি কজ কীভাবে আলাদা করবে ব্রিথলেসনেসের, এই জিনিসগুলো। আর একটা ক্লিনিক্যাল সিনারিও, যে পেশেন্ট এসছে 5 দিনের জ্বর নিয়ে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলো, কী কী ইনভেস্টিগেশন করবে, কীভাবে ট্রিট করবে। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে চলে আসে ম্যালেরিয়া, ডেঙ্গু। এবং ম্যালেরিয়া ডেঙ্গুয়ের টেস্টগুলো জিজ্ঞেস করে। আমাকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করেছিল যে ম্যালেরিয়ার জন্য সাব সেন্টারে কী টেস্ট করা হয় এবং পিএসসিতে কী টেস্ট করা হয়। তো সাব সেন্টারে র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট করা হয়, কার্ড টেস্ট সেটা, আর পিএসসিতে মাইক্রোস্কোপি করা হয়। সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের ক্রাইটেরিয়াগুলো জিজ্ঞেস করেছে কয়েকজনকে। আশা ফুল ফর্ম এবং রোল অফ আশা ইন হেলথ কেয়ার, এগুলো কমন কোশ্চেন। এরপর আসি স্পেসিফিক কিছু টপিকে, যে জিনিসগুলো মেনলি সেই পার্টিকুলার সাবজেক্টের হাউস স্টাফকে জিজ্ঞেস করা হচ্ছে। যেমন ধরো সিভিএ, যে নিউরোমেডিসিন হাউস স্টাফ শিফট করছে, এরকম 2-3 জন বন্ধু আমার, তাদেরকে সিভিএ জিজ্ঞেস করা হয়েছে। মাইগ্রেটাল ইনফেকশন খুবই কমন টপিক, মানে এটা অনেককেই জিজ্ঞেস করা হয়েছে। এবার তুমি যদি বলো তুমি কার্ডিওলজি হাউস স্টাফ শিফট করছো, তখন তোমাকে অবশ্যই জিজ্ঞেস করবে এটা। জিসিএস বেশ কয়েকজনকে জিজ্ঞেস করেছে, এবং ট্রমা যে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করেছে ট্রমা থেকে, তার মধ্যে সবচেয়ে বেশিবার জিজ্ঞেস করেছে টেন্সের নিউমোথোরাক্স। এবার এই টপিকগুলো বাদ দিয়েও আরও অনেক অনেক কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, এগুলো হলো সবচেয়ে বেশিবার জিজ্ঞেস করা টপিকস। তাই বেসিক জিনিসগুলো মাস্ট নো, জিডিএমও চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলে এগুলো অবশ্যই জেনে যেতে হবে। এরপর আসি আজকে কোন কোন টপিক রিভাইজ করব। না, আজকে রিভাইজ করব ভ্যাকসিন, কারণ ভ্যাকসিন থেকে কোশ্চেন পাওয়ার চান্স সবচেয়ে বেশি।
তো ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল পুরোটাই পড়তে হবে। কোশ্চেন হয়তো পুরো চার্ট থেকে করবে না, যে কোনো একটা ভ্যাকসিন ধরে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, কিন্তু পুরোটাই মনে রাখতে হবে। যে জন্মের সময় কী কী দেওয়া হয়: বিসিজি, ওপিভি 0 ডোজ, হেপাটাইটিস বি বার্থ ডোজ। জিজ্ঞেস করতে পারি যে ওপিভি 0 ডোজ কেন বলা হয়, কারণ ওপিভির যে 3টে ডোজ ধরা হয় 1, 2, 3, সেগুলো শুরু হচ্ছে 6 সপ্তাহ থেকে, তাই জন্মের সময় যে ডোজ দেওয়া হয় সেটা হচ্ছে 0 ডোজ। এবার 6 থেকে 14 সপ্তাহে দেওয়া হয় ওপিভি, পেন্টাভ্যালেন্ট রোটাভাইরাস ভ্যাকসিন, এফআইপিভি এবং পিসিভি। তো এর মধ্যে এফআইপিভি আর পিসিভি 6 আর 14 উইকে দেওয়া হয়, 10 উইকে দেওয়া হয় না, কারণ ওই দুটো ভ্যাকসিনের এই দুটো ডোজেই এনাফ ইমিউনিটি তৈরির জন্য। এরপর আসি 9 থেকে 12 মাস। 9 থেকে 12 মাসের মধ্যে দেওয়া হচ্ছে সাবকিউটেনিয়াস ভ্যাকসিনগুলো মেনলি, যে এমআর এবং জেই, এগুলো দেওয়া হলো ফার্স্ট ডোজ। তো এগুলো সাবকিউটেনিয়াস দেওয়া হয় দুটোই। এরপর আসি 16 থেকে 24 মাস। তাহলে মিজেলস রুবেল্লা সেকেন্ড ডোজ, জাপানিজ এনসেফ্যালাইটিস সেকেন্ড ডোজ, এর সাথে ডিপিটি বুস্টার 1 দেওয়া হয়, ওপিভি বুস্টার দেওয়া হয়। 5 থেকে 6 বছরে ডিপিটি বুস্টার 2 দেওয়া হয়। 10 বছরের টিডি, 16 বছরের টিডি, আর প্রেগনেন্ট মাদারে TD1, TD2 বা আগের 3 বছরের মধ্যে যদি TD1, 2 এর হিস্ট্রি থাকে, অর্থাৎ প্রেগনেন্সির হিস্ট্রি থাকে, তখন টিডি বুস্টার। এরপর যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কোন ভ্যাকসিন কোথায় দেওয়া হয়, ডোজ কত এবং রুট কী। তো এই জিনিসগুলো আমার জানা কাউকে জিজ্ঞাসা করেনি, তো করতেই পারে, বলা যায় না। তো এই জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে জিনিসটা দেখে রাখবে। এরপর আসি যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকে, যে কোন ভ্যাকসিন কতদিন অবধি দেওয়া যায়। যে বিসিজি 1 বছর অবধি দেওয়া যায়, ওপিভি বার্থ ডোজ যেটা, সেটা 14 দিন অবধি দেওয়া যায়, হেপাটাইটিস বি বার্থ ডোজ 24 ঘন্টা অবধি দেওয়া যায়। এরপর যে ভ্যাকসিনগুলো 6, 10 এবং 14 উইকে দেওয়া হয়, অর্থাৎ পেন্টাভ্যালেন্ট, ওপিভি, এফআইপিভি, রোটাভাইরাস, পিসিভি, এই সমস্ত ভ্যাকসিনগুলো 1 বছর বয়স অবধি দেওয়া যায়। এরপর আসি যে ওপিভি, এমআর, ভিটামিন এ 5 বছর অবধি দেওয়া যায়। একটা মনে রাখার ট্রিক বলি এখানে, যে আমি মনে রাখি এভাবে, যে ওএমআর এ অর্থাৎ ওপিভি, এমআর এবং ভিটামিন এ। এবার একটা ওএমআর সিট আছে, ওএমআর সিট আমি এ মার্ক করেছি, এ ছিল রাইট অ্যান্সার, আমি 5 মার্কস পেয়েছি। তো ওএমআর এ অর্থাৎ ওপিভি, এমআর, ভিটামিন এ 5 বছর অবধি দেওয়া যায়। ডিপিটি দেওয়া যায় 7 বছর অবধি, যেই এন্ডেমিক এরিয়াতে দেওয়া যায় 15 বছর অবধি। টিডি দেওয়া যায় 10 বছরে, 16 বছরে প্রেগনেন্ট মহিলাকে, এবং টু এনি অ্যাডাল্ট ফর ইনজুরি প্রোফাইল্যাক্সিস। এরপর আসি যে ভ্যাকসিন থেকে কি কি কমন কোশ্চেন তারা জিজ্ঞেস করেছে। সবচেয়ে বেশিবার জিজ্ঞেস করেছে যে কোন কোন ভ্যাকসিন জন্মের সময় দেওয়া হয়, বিসিজি, ওপিভি এবং হেপভি। এবং এরপর জিজ্ঞেস করেছে যে লেট অ্যারাইভালস, অর্থাৎ ধরো একটা বাচ্চা এলো তোমার কাছে 7 মাস বয়সে, যে কোনো ভ্যাকসিন নেয়নি, তো তখন তাকে কি কি ভ্যাকসিন দেবে। তো এই কোশ্চেন উত্তর করার জন্য জানা জরুরি যে কোন ভ্যাকসিন কতদিন অবধি দেওয়া যায়, যেটা আগের স্লাইডে বললাম। এরপর হলো কোল্ড চেন, যে কোল্ড চেন কেন জরুরি, আইসল্যান্ড রেফ্রিজারেটর কি, আইসল্যান্ড রেফ্রিজারেটরে টেম্পারেচার কত হয়, না টেম্পারেচার হয় 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস। দিনে কতক্ষণ ইলেকট্রিসিটি লাগে, না 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ইলেকট্রিসিটি লাগবে, এবং ইলেকট্রিসিটি ছাড়া কতদিন চলতে পারে, ইলেকট্রিসিটি ছাড়া এটা 5 দিন চলতে পারে। এরপর জিজ্ঞাসা করে যে আইএলআরে একদম উপরে কোন ভ্যাকসিন রাখবে, একদম নিচে কোন ভ্যাকসিন রাখবে। একদম নিচে রাখবে তুমি মোস্ট হিট সেন্সিটিভ ভ্যাকসিন, যেটা হলো, এক মিনিট, মোস্ট হিট সেন্সিটিভ ভ্যাকসিন যেটা হলো ওপিভি, এবং মোস্ট ফ্রিজ সেন্সিটিভ ভ্যাকসিন, হলো টি সিরিজ ভ্যাকসিনগুলো, যে হেপবি, ডিপিটি, পেন্টাভ্যালেন্ট, এগুলো আইএলআর এর উপরে রাখতে হবে। এরপর আসি একটা কোশ্চেন, যে 3 মাসের বাচ্চা হাতে দেখলে বিসিজি স্কার নেই, তুমি কি আবার বিসিজি দেবে? তো না, বিসিজি আর দেওয়ার দরকার নেই।
ওপেন ভায়েল পলিসি নিয়ে জিজ্ঞাসা করেছে, যে ওপেন ভায়েল পলিসি অর্থাৎ যে ভ্যাকসিনগুলো 28 দিন অবধি ইউজ করা যাবে সেগুলো হলো ওপিভি, এফআইপিভি, ডিপিটি, হেপভি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং রোটা ভাইরাস যার ভিভিএম থাকে সাইডে। ভিভিএম ক্যাপে থাকলে সেটা ওপেন ভায়েল পলিসির জন্য এলিজিবল না। আর বিসিজি এমআরজেই অর্থাৎ যে ভ্যাকসিনগুলো রিকনস্টিটিউট করতে হয় সেই ভ্যাকসিনগুলো ওপেন ভায়েল পলিসির জন্য এলিজিবল না, সেগুলো 4 ঘন্টা পর ডিসকার্ড করে দিতে হবে। তো ভ্যাকসিন থেকে মোটামুটি এই কোশ্চেনগুলোই বেশি জিজ্ঞেস করেছে কয়েকদিনে। তো ইন্টারভিউ দিতে যাওয়ার আগে ভ্যাকসিন নিয়ে এই টপিকগুলো অবশ্যই পড়ে যেতে হবে। সো কিপ প্রিপেয়ারিং, গুড লাক টু ইউ অল। তো আগের ভিডিওতে ভ্যাকসিন রিভাইজ করেছিলাম, এই ভিডিওতে স্নেক বাইট কীভাবে ম্যানেজ করব সেটা দেখে নেব। তো সাসপেক্টেড স্নেক বাইট থেকে দুরকম বাইট হতে পারে, একটা হলো ওভার্ট বাইট অর্থাৎ যেখানে বাইটের হিস্ট্রি আছে, আর একটা হলো অকাল্ট বাইট যে বাইটের হিস্ট্রি নেই। এই অকাল্ট বাইট দেখা যায় ক্রেট বা কালার সাপ কামড়ালে। তো এটা নিউরোপ্যারালিটিক সিমটমগুলো থাকে, লোকাল সাইন থাকে না এবং সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, ভমিটিং এগুলো থাকতে পারে। এরপর আসি ওভার্ট বাইটে, যখন হিস্ট্রি অফ বাইট প্রেজেন্ট থাকবে। তো বেশিরভাগ ক্ষেত্রে ওভার্ট বাইট নন ভেনোমাস সাপের বাইট হয়, কিছু ক্ষেত্রে ভেনোমাস সাপের বাইট হয়। এবার ভেনোমাস স্নেকের বাইটও কিছু বাইট ড্রাই বাইট হয়, অর্থাৎ বিষধর সাপে কামড়েছে কিন্তু শরীরের মধ্যে বিষ ঢালতে পারেনি, সেটা হলো ড্রাই বাইট। তো এরকম ক্ষেত্রে যে ভেনোমাস সাপের ড্রাই বাইট আর নন ভেনোমাসের বাইট জেনারেলি অ্যাসিমটোমেটিক হওয়ার কথা, কিন্তু পেশেন্টের কয়েকটা সিমটম থাকে যে অ্যাংজাইটি, প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া। এই কারণে বলা হয় সাপে কামড়ালে মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট স্টেপ হচ্ছে পেশেন্টকে রিঅ্যাসিওর করা, যে বেশিরভাগ ক্ষেত্রেই সাপে কামড়ালে শরীরের মধ্যে বিষ ঢোকে না, 70-80% ক্ষেত্রে ঢোকে না। তো পেশেন্টকে রিঅ্যাসিওর করতে হবে এবং তারপর এই ড্রাই বাইটের ক্ষেত্রেও বা নন ভেনোমাস সাপের বাইটের ক্ষেত্রেও পেশেন্টকে 24 ঘন্টা অবজারভেশনে রেখে পরের দিন ডিসচার্জ করতে হবে। তো এরপর আসি সিমটোমেটিক কেসগুলোতে। সিমটোমেটিক কেসে প্রথমে আসি ভাস্কুলোটক্সিক। ভাস্কুলোটক্সিক হলো ভাইপারগুলো। তো ভাস্কুলোটক্সিকে কী কী সিমটম দেখা যায়? ভাস্কুলোটক্সিকে ব্লিডিং হবে এবং ডেমনস্ট্রেবল কোয়াগুলোপ্যাথি হবে। যে 20 মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট যদি আমি করি, টেস্ট টিউবের মধ্যে ব্লাড রেখে দিলাম 20 মিনিট, তারপরও দেখলাম যে ব্লাডটা ক্লট করছে না, অর্থাৎ কোয়াগুলোপ্যাথি হয়েছে। আর কি হবে না, অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে, শক হতে পারে। তো ভাস্কুলোটক্সিক স্নেক বাইট কীভাবে ট্রিট করবে না, অ্যান্টি স্নেক ভেনম যেটা দিতে হয় সেটা দিতেই হবে। সাপোর্টিভ ট্রিটমেন্ট কিছু, যেহেতু কিডনি ইনজুরি হচ্ছে তাই ডায়ালিসিস, এবং কোয়াগুলোপ্যাথি হচ্ছে তো ব্লাড ট্রান্সফিউশন করব। এরপর আছে নিউরোপ্যারালিটিক অর্থাৎ কোবরা এবং ক্রেট বাইটে। তো এটাতে ডিসেন্ডিং প্যারালিসিস হয়। তো চোখ থেকে শুরু হচ্ছে ব্যাপারটা, টোসিস, ডিপ্লোপিয়া, ডিসআর্থ্রিয়া, ডিসফোনিয়া, ডিসনিয়া, ডিসফেজিয়া এবং প্যারালিসিস। এক্ষেত্রে নিউরোপ্যারালিটিকে অ্যান্টিস্নেক ভেনমের সাথে সাথে অ্যাট্রোপিন নিওস্টিকমিনও কার্যকরী এবং ভেন্টিলেশন, যেহেতু প্যারালিসিস হচ্ছে তো রেসপিরেটরি মাসেল প্যারালিসিস হয়ে গেলে পেশেন্টকে ভেন্টিলেট করে রাখতে হবে। এরপর আসি প্রোগ্রেসিভ পেনলেস সোয়েলিং কোথায় হয়? প্রোগ্রেসিভ পেনলেস সোয়েলিং হয় ভাইপার বাইটে। না লোকাল নেক্রোসিস হয়, ইকাইমোসিস, ব্লিস্টারিং, পেনফুল সোয়েলিং, এমনকি কম্পার্টমেন্ট সিন্ড্রোমও হতে পারে। তো এই র্যাপিডলি ডেভেলপিং সোয়েলিংয়ে এএসবি ইন্ডিকেটেড, পিওরলি লোকালাইজ সোয়েলিংয়ে এএসবি কখনোই ইন্ডিকেটেড না। এরপর আসি যে এএসভিতে কোনো পেশেন্টের রিঅ্যাকশন হলো তখন অ্যাড্রিনালিন দিতে হবে। অ্যাড্রিনালিনের ডোজটা কত হবে? অ্যাড্রিনালিনের ডোজ হয় 0.5 mg IM। IM ডোজ অ্যাড্রিনালিন যে কনসেন্ট্রেশনে দেওয়া হয় অর্থাৎ 1:1000 কনসেন্ট্রেশনে দিতে হবে। এবার অ্যাট্রোপিন নিওস্টিগমিন ইনজেকশন কীভাবে দিতে হয়? না অ্যাট্রোপিন 0.6 mg, তারপর নিওস্টিগমিন 1.5 mg IV স্ট্যাট দেওয়া হয়। এরপর নিওস্টিগমিন 0.5 mg রিপিট করা হয় অ্যাট্রোপিনের সাথে সাথে প্রত্যেক 30 মিনিটে 5টা ডোজ দেওয়া হয়। এরপর ডোজ টেপার করা হয় 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা এবং 12 ঘন্টা পর। এবার রেসপন্স করছে কিনা অ্যাট্রোপিন নিওস্টিগমিনে এটা কি করে বুঝবো? না পজিটিভ রেসপন্স ইজ মেজার্ড অ্যাজ 50% অর মোর রিকভারি অফ দ্য টোসিস ইন 1 আওয়ার। তো 1 ঘন্টায় টোসিস 50% বা তার চেয়ে বেশি রিকভার করে যাবে। এবার অ্যাট্রোপিন নিওস্টিগমিনের থার্ড ডোজের পরও যদি কোনো রেসপন্স না পাওয়া যায় তখন অ্যাট্রোপিন নিওস্টিগমিন ইনজেকশন বন্ধ করতে হবে এবং বুঝতে হবে এটা ক্রেট বাইট। তো কনফার্ম ক্রেট বাইটে অ্যাট্রোপিন নিওস্টিগমিন ইনজেকশন লাগে না।
তো এই ব্যাপারটা গেল যে কিভাবে ট্রিট করতে হবে। এরপর আসি পেশেন্টকে যে জায়গাতে হয়েছে ব্যাপারটা সেখান থেকে হাসপাতালে কিভাবে নিয়ে যেতে হয়। তো তার জন্য পেশেন্টকে ইমমোবিলাইজ করতে হয় ফ্র্যাকচার্ড লিম্বের মতো করে। যে লিম্বে কামড়েছে সেটাকে ইমমোবিলাইজ করতে হয়। এবার ইমমোবিলাইজ কিভাবে করতে হয় না, স্প্লিন্ট অ্যাপ্লাই করে, যে ওই লিম্বের পুরো লেংথ জুড়ে স্প্লিন্ট অ্যাপ্লাই করা হলো, প্রত্যেকটা জয়েন্ট ইমমোবিলাইজ করা হলো এবং পেশেন্টকে রিকভারি পজিশনে রাখতে হয় যাতে অ্যাসপিরেশনের রিস্ক সবচেয়ে কম থাকে। এবার স্প্লিন্ট হিসাবে কি ইউজ করা যেতে পারে, যে কোনো কিছু, একটা কাঠের টুকরো হয়ে গেল, ছোট্ট গাছের ডাল হয়ে গেল, খবরের কাগজ মুড়ে শক্ত করে বেঁধে দেওয়া হলো। যেভাবেই হোক, যে ব্লাড সাপ্লাইকে ব্লক করা চলবে না বা বেশি প্রেসার অ্যাপ্লাই করা চলবে না। তো এই ব্যাপারটা গেল। এরপর আসি কয়েকটা কমন কোয়েশ্চেন নিয়ে, যে এএসভি কিভাবে ইনজেক্ট করতে হবে। যে এএসভি আইভি দিতে হয় এটা আমরা সবাই জানি। এবার এএসভি 10টা ভায়াল, সেটা নর্মাল স্যালাইনের সাথে মিশিয়ে ডাইলুট করতে হয়। মোটামুটি 300 থেকে 500 ml নর্মাল স্যালাইনে মিশিয়ে ডাইলুট করে সেটা আইভি ইনফিউশন চালাতে হবে। তো প্রথম 10 থেকে 15 মিনিট স্লোলি চালাতে হয়। তারপর স্পিড যদি কোনো রিঅ্যাকশন না হয় তখন স্পিড বাড়িয়ে 1 ঘন্টার মধ্যে পুরো ডোজটা শেষ করা হয়। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে ধরো বাচ্চাকে সাপে কামড়েছে বা কোনো প্রেগনেন্ট মহিলাকে সাপে কামড়েছে, তো তুমি কি এএসবি সেম ডোজ দেবে? উত্তর হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই সেম ডোজ দিতে হবে, কারণ কম ডোজ দিলে ওই সাপের বিষ নিউট্রালাইজ নাও হতে পারে। তারপর আরেকটা প্রশ্ন, যে এএসবি ইনফিউশন শুরু হয়েছে, এবার পেশেন্ট বিভিন্ন রিঅ্যাকশন দেখা যাচ্ছে পেশেন্ট, তো কি করতে হবে না, তখন এএসবি ইনফিউশন বন্ধ করে আমাকে অ্যাড্রিনালিন দিতে হবে। অ্যাড্রিনালিন 0.5 mg আইএম দিতে হবে এবং তারপর পেশেন্ট স্টেবল হলে আবার এএসবি চালু করতে হবে। তো সাপে কামড়ানো নিয়ে ব্যাপারটা এটুকুই। এই ভিডিওতে দেখে নেব পেডিয়াট্রিক মেডিসিন থেকে কি কি কোশ্চেন জিজ্ঞেস করছে এবং সেই কোশ্চেনগুলোর উত্তর কি হবে। প্রথমেই আসি সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন নিয়ে। তো সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের ক্রাইটেরিয়া অনেক কি জিজ্ঞেস করেছে এবং তার সাথে কখন রেফার করতে হবে এবং কোথায় রেফার করতে হবে। তাহলে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের ক্রাইটেরিয়া হলো ওয়েট ফর হাইট বা ওয়েট ফর লেংথ -3 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের চেয়ে কম হবে, মিডল আপার আর্ম সার্কামফারেন্স মিড আপার আর্ম সার্কামফারেন্স 11.5 সেমি এর চেয়ে কম হবে, আর ইডিমা অফ বোথ ফিট থাকবে। তো সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনকে এরপর আরও দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, স্যাম উইথ মেডিকেল কমপ্লিকেশন এবং স্যাম উইদাউট মেডিকেল কমপ্লিকেশন। তো উইথ মেডিকেল কমপ্লিকেশন এক্সট্রা কি থাকবে না, যে কমপ্লিকেশনগুলো থাকবে সেগুলো হলো যে এনি জেনারেল ডেঞ্জার সাইন। এনি জেনারেল ডেঞ্জার সাইন কি সেটা পরের স্লাইডে আসছি। এনি সিভিয়ার ক্লাসিফিকেশন, নিউমোনিয়া, ডায়রিয়া উইথ ডিহাইড্রেশন অর পোর অ্যাপেটাইট, ইডিমা অফ বোথ দ্য ফিট। এইসব জিনিসগুলো থাকলে সেটাকে বলা হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন উইথ মেডিকেল কমপ্লিকেশন। তো যে সমস্ত বাচ্চা আসবে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন উইথ মেডিকেল কমপ্লিকেশন নিয়ে, তাদের নিউমোনিয়া, ডায়রিয়া, মিজেলস এবং অন্যান্য সিভিয়ার ডিজিজ থেকে মৃত্যুর একটা হাই রিস্ক থাকে। তো এই সমস্ত বাচ্চাদের আর্জেন্ট রেফার করতে হবে না, কোথায় রেফার করতে হবে, নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টারে রেফার করতে হবে। এবং সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন উইদাউট মেডিকেল কমপ্লিকেশনে বাচ্চাদের খালি সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন থাকবে, কোনো মেডিকেল কমপ্লিকেশন থাকবে না। এরপর আসি দ্বিতীয় টপিকে, যেটা হলো নিউমোনিয়া। নিউমোনিয়া নিয়ে জিজ্ঞেস করছে নিউমোনিয়ার ডেঞ্জার সাইনগুলো কী কী, ক্লাসিফাই কীভাবে করবে এবং কীভাবে ম্যানেজ করবে। তো নিউমোনিয়াকে ক্লাসিফাই করব আমি সিভিয়ার নিউমোনিয়া অর ভেরি সিভিয়ার ডিজিজ নিউমোনিয়া, আরেকটা হলো যে নো নিউমোনিয়া, খালি কফ অর কোল্ড। তো সিভিয়ার নিউমোনিয়া কখন বলবো, যখন এনি জেনারেল ডেঞ্জার সাইন প্রেজেন্ট। তো জেনারেল ডেঞ্জার সাইন কোন কোনগুলো, 4টে জেনারেল ডেঞ্জার সাইন আছে। দেখতে হবে বাচ্চা ব্রেস্ট ফিড করতে পারছে কিনা, বাচ্চা সমস্ত কিছু বমি করে বের করে দিচ্ছে কিনা, কনভালশন হচ্ছে কিনা এবং বাচ্চা লেথার্জিক বা আনকনসিয়াস হয়ে পড়ছে কিনা। তো এই 4টে জিনিস হলো জেনারেল ডেঞ্জার সাইন। তো জেনারেল ডেঞ্জার সাইন যদি থাকে, কিংবা যদি চেস্ট ইনড্রয়িং থাকে, কিংবা যদি স্ট্রাইডর শোনা যায় বাচ্চাতে, তাহলে সেটা হবে সিভিয়ার নিউমোনিয়া অর ভেরি সিভিয়ার ডিজিজ। সেকেন্ড ক্লাসিফিকেশন হলো যে নিউমোনিয়া। নিউমোনিয়া কখন বলবো না, ফার্স্ট ব্রিদিং যদি থাকে তখন বলবো নিউমোনিয়া। এবার ফার্স্ট ব্রিদিং ডিফাইন করতে হবে, যখন বাচ্চার বয়স 2 মাস থেকে 12 মাসের মধ্যে, তখন 50 ব্রিথস অর মোর পার মিনিট বলবো ফার্স্ট ব্রিদিং। যখন বাচ্চার বয়স 12 মাসের বেশি,
5 বছর অবধি বয়স তখন 40 ব্রিথস পার মিনিট অর মোর হলো ফাস্ট ব্রিদিং। আর যখন নিউমোনিয়ার কোনো সাইন নেই বা ভেরি সিভিয়ার কোনো ডিজিজের সাইন নেই তখন বলবো কফ অর কোল্ড। তো এই ক্লাসিফিকেশনের উপর বেস করে ট্রিটমেন্ট প্রোটোকলটা রয়েছে। তো সিভিয়ার নিউমোনিয়া বা ভেরি সিভিয়ার ডিজিজে কি করতে হবে না, ইনজেক্টেবল ক্লোরামফেনিকল ফার্স্ট ডোজ দিয়ে, বা যদি সেটা না থাকে তখন ওরাল অ্যামক্সিসিলিন ফার্স্ট ডোজ দিয়ে আর্জেন্টলি হাসপাতালে রেফার করতে হবে। নিউমোনিয়ার ক্ষেত্রে অ্যামক্সিসিলিন দিতে হবে 5 দিন ধরে, এবং বাচ্চার মাকে বুঝিয়ে বলতে হবে যে এই জিনিসগুলো হলো ডেঞ্জার সাইন, এগুলো যদি দেখা যায় তখন সাথে সাথে বাচ্চাকে আবার হাসপাতালে নিয়ে আসতে হবে এবং 2 দিন পর ফলো আপের জন্য আসতে বলতে হবে। নো নিউমোনিয়া অর্থাৎ কফ অর কোল্ড যদি হয় তখন কি করতে হবে না, যদি কফ প্রেজেন্ট থাকে 30 দিনের বেশি তখন অ্যাসেসমেন্টের জন্য রেফার করতে হবে, ডেঞ্জার সাইনগুলো মাকে বুঝিয়ে বলতে হবে, এবং যদি কন্ডিশন ইমপ্রুভ না করে তখন 5 দিন পর ফলো আপের জন্য আসতে বলতে হবে। তো এই গেল নিউমোনিয়া। এরপর যেটা জিজ্ঞেস করছে সেটা হলো ডায়রিয়া আর ডিহাইড্রেশন। তো একটা বাচ্চা ধরো পিএসসিতে এলো, যে বাচ্চার মা বললো বাচ্চার ডায়রিয়া হয়েছে, তো জিজ্ঞেস করতে হবে যে কতক্ষণ বা কতদিন ধরে এবং স্টুলের মধ্যে ব্লাড আসছে কিনা। তারপর একই সাথে বাচ্চার জেনারেল কন্ডিশন দেখতে হবে, যে বাচ্চা লেথার্জিক হয়ে পড়েছে কিনা বা আনকনসাস হয়ে গেছে কিনা, রেস্টলেস বা ইরিটেবল আছে কিনা, আইজ সানকেন আছে কিনা, অ্যাবডোমেনে স্কিন পিঞ্চ করে দেখতে হবে যে এটা গোজ ব্যাক ভেরি স্লোলি অর স্লোলি। ভেরি স্লোলি অর্থাৎ 2 সেকেন্ডের বেশি সময় লাগবে। আর বাচ্চাকে ফ্লুইড অফার করে দেখতে হবে যে সে জল খেতে পারছে কিনা, কিংবা কখন সে খুব থ্রাস্টি আছে, খুব ইগারলি ড্রিঙ্ক করছে। তো এই ক্রাইটেরিয়াগুলোর উপর বেস করে ডিহাইড্রেশনকে 3টে ভাগে ভাগ করা যায়: সিভিয়ার ডিহাইড্রেশন, সাম ডিহাইড্রেশন এবং নো ডিহাইড্রেশন। সিভিয়ার ডিহাইড্রেশনে কি কি সাইন থাকবে না, লেথার্জিক অর আনকনসাস হবে বাচ্চা, আইজ সানকেন থাকবে, নট এবল টু ড্রিঙ্ক অর ড্রিঙ্কিং পোরলি, অ্যান্ড স্কিন পিঞ্চ গোজ ব্যাক ভেরি স্লোলি অর্থাৎ 2 সেকেন্ডের বেশি টাইম লাগবে। তো এই 4টে সাইনের মধ্যে যে কোনো দুটো বা তার চেয়ে বেশি প্রেজেন্ট থাকবে সিভিয়ার ডিহাইড্রেশনে। সাম ডিহাইড্রেশনে কি কি সাইন থাকবে না, বাচ্চা রেস্টলেস হবে, ইরিটেবল হবে, আইজ সানকেন থাকবে, drinks eagerly and very thirsty, skin pinch goes back slowly. No dehydration, not enough signs to classify as some or severe dehydration, তখন বলবো no dehydration। এবার ডিহাইড্রেশন অনুযায়ী যে ট্রিটমেন্ট প্রোটোকল, যখন সিভিয়ার ডিহাইড্রেশন তখন বাচ্চাকে প্ল্যান সি অনুযায়ী ফ্লুইড দিতে হবে। তো প্ল্যান সি কি? প্ল্যান সি হলো ইমার্জেন্সি আইভি রিহাইড্রেশন। ফ্লুইড অফ চয়েস হচ্ছে রিঙ্গাল ল্যাকটেট, রিঙ্গাল ল্যাকটেট না পাওয়া গেলে নর্মাল স্যালাইন দিতে হবে। টোটাল ফ্লুইড দিতে হয় 100 ml per কেজি। তো রেট অফ অ্যাডমিনিস্ট্রেশন কীরকম না, ইনফ্যান্টসের ক্ষেত্রে প্রথম 1 ঘন্টায় 30 ml per কেজি দিতে হবে, পরের 5 ঘন্টায় 70 ml per কেজি দিতে হবে, এবং 6 ঘন্টা পর রিঅ্যাসেস করতে হবে। ওল্ডার চিলড্রেনে অর্থাৎ 1 থেকে 5 বছর যাদের বয়স তাদের ক্ষেত্রে প্রথম 30 মিনিটে 30 ml per কেজি দিতে হবে, এবং পরবর্তী 2.5 আওয়ার্সে 70 ml per কেজি করে দিতে হবে, এবং 3 ঘন্টা পর রিঅ্যাসেস করতে হবে। রিঅ্যাসেসের অর্থ হলো যে আবার এই 6 ঘন্টার পর একটা ইনফ্যান্টকে আমি রিঅ্যাসেস করে দেখব এই ক্রাইটেরিয়াগুলো অনুযায়ী সে সাম ডিহাইড্রেশনে যদি পড়ে বা সিভিয়ার ডিহাইড্রেশনে পড়ে সে অ্যাকর্ডিংলি, বা নো ডিহাইড্রেশন সে অ্যাকর্ডিংলি তখন তাকে ট্রিট করা হবে। এই জন্য কিছুক্ষণ পর পর রিঅ্যাসেস করে দেখতে হয়। এরপর আসি প্ল্যান বিতে, সাম ডিহাইড্রেশন যখন, প্ল্যান বিতে কি করা হয় না, রিহাইড্রেট ইউজিং ওআরএস অ্যাট হেলথ সেন্টার। এটাতে আইভি ফ্লুইড দেওয়ার দরকার নেই, ওআরএস দিয়েই রিহাইড্রেশন করা যাবে। তো ওআরএস কত দেবো না, 70 ml per কেজি বডি ওয়েট দিতে হবে 4 ঘন্টা ধরে। তারপর 4 ঘন্টা পর রিঅ্যাসেস করব যে বাচ্চা ইমপ্রুভ করেছে কিনা বা ডিটেরিওরেট করেছে কিনা, অ্যান্ড অ্যাকর্ডিংলি ট্রিট করব। তারপর আসি নো ডিহাইড্রেশন। যখন নো ডিহাইড্রেশন তখন কি করতে হবে না, গিভ ফ্লুইড, জিঙ্ক সাপ্লিমেন্টস অ্যান্ড ফুড টু ট্রিট ডায়রিয়া অ্যাট হোম, অ্যান্ড অ্যাডভাইস মাদার হোয়েন টু রিটার্ন ইমিডিয়েটলি। এরপর আরেকটা জিনিস আছে যে ডিসেন্ট্রি, যখন ব্লাড ইন দ্য স্টুল প্রেজেন্ট
তখন কি করতে হবে না সিপ্রোফ্লক্সাসিন দিয়ে চিকিৎসা করতে হবে 3 দিন জন্য। তারপর ডিহাইড্রেশন ট্রিট তো করতেই হবে, জিঙ্ক সাপ্লিমেন্টেশন দিতে হবে 14 দিনের জন্য এবং 2 দিন পর ফলো আপে আসতে বলতে হবে। তো এই গেল ডায়রিয়া। এরপর আসি অ্যাবগাস স্কোরিং। অ্যাবগাস স্কোর নিয়ে অনেককেই জিজ্ঞেস করেছে, পুরো স্কোর হয়তো জিজ্ঞেস করছে না কাউকেই, তাও জেনে রাখা ভালো অন্তত অ্যাবগাস স্কোরের কনস্টিটিউয়েন্টগুলো কী কী, যে অন্তত অ্যাবগারটাই নিউমোনিক সেটা মনে রাখতে হবে। অ্যাক্টিভিটি, পালস, গ্রিমেস, অ্যাপিয়ারেন্স, আর অ্যাবগারের আরটা হলো রেসপিরেটরি এফোর্ট, রেসপিরেটরি রেট নয়। তো অ্যাবগাস স্কোর নিয়ে পুরো ডিটেলে তো জিজ্ঞেস করছে না, ধরো জিজ্ঞেস করলো যে অ্যাবগাস স্কোর একটা বাচ্চার দেখা গেল জন্মের পর 3, তখন তুমি কি করবে? তো অ্যাবগাস স্কোর 3 হলে নিওনেটাল রিসাসিটেশন প্রোটোকল অ্যাক্টিভেট করতে হবে এবং সেই প্রোটোকল অনুযায়ী ট্রিট করতে হবে। তো এই প্রশ্ন থেকে চলে আসি নিওনেটাল রিসাসিটেশন প্রোটোকলে, যে একটা বাচ্চা জন্মের সময় দেখতে হবে 3টে জিনিস, যে টার্ম জেস্টেশন কিনা, ব্রিদিং অর ক্রাইং কিনা, গুড টোন আছে কিনা। যদি ইয়েস হয় এগুলোর উত্তর তখন রুটিন কেয়ার, যদি নো হয় তখন প্রোভাইড ওয়ার্মথ, ক্লিয়ার এয়ারওয়ে, dry and stimulate the baby. And if heart rate below 100, gasping or apnea, then positive pressure ventilation and SpO2 monitoring. And if the answer to the question heart rate below 100, gasping or apnea is no, then we have to see if labored breathing or persistent cyanosis is present. If not, then routine care. And if yes, then clear airway, SpO2 monitoring and consider CPAP. এবার আবার লেফট সাইডে আসি, যে হার্ট রেট যদি 100-র নিচে ছিল তখন ভেন্টিলেশন কারেক্টিভ স্টেপসগুলো নিতে হবে। ভেন্টিলেশন কারেক্টিভ স্টেপগুলো কী কী দেখে নেবো, যে ভেন্টিলেশন কারেক্টিভ স্টেপের নিউমোনিক হলো এমআর সোপা, যে মাস্ক রিপোজিশন, রিঅ্যাপ্লাই মাস্ক, রিপোজিশন দ্য ইনফ্যান্টস হেড, এস হলো সাকশন, ক্লিয়ার সিক্রেশন বাই সাকশন, ও হলো ওপেন মাউথ, অ্যান্ড পি হলো ইনক্রিজ প্রেসার স্লাইটলি, আর শেষে হলো যে ব্লকড এয়ারওয়ে যদি থাকে, যে এন্ডোট্রেকিয়াল টিউব দিয়ে ইন্টিউবেশন করতে হবে, যে অল্টারনেট এয়ারওয়ে কনসিডার করতে হচ্ছে। তো ওটাই হার্ট রেট যদি তারপরও এমআর সুপার পরও যদি হার্ট রেট 60-এর নিচে থাকে তখন কনসিডার ইন্টিউবেশন, চেস্ট কম্প্রেশন, কোঅর্ডিনেট উইথ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। তারপরও যদি হার্ট রেট 60-র নিচে থাকে তখন আইভি এপিনেফ্রিন দিতে হবে। তো মোটামুটি এই গেল নিউনেটাল রিসাসিটেশন প্রোটোকল। এই পেজটা ওপি ঘাই বইটা থেকে নেওয়া, তো আরও ডিটেলে পড়তে চাইলে ওই বইটা থেকে পড়ে নিতে পারো, তো এর চেয়ে বেশি ডিটেলে জিজ্ঞেস করছে না এটা। এরপর আসি শেষ টপিক, যেটা হলো ভ্যাকসিন। তো ভ্যাকসিন পিএসএম এর ফ্যাকাল্টি থাকলেও জিজ্ঞেস করবে তোমাকে, পেডিয়াট্রিক ফ্যাকাল্টি থাকলেও জিজ্ঞেস করবে। তো ভ্যাকসিন নিয়ে আগের ভিডিওতে বলেছি যে বাচ্চা জন্মের এতদিন পরে এলে কী কী ভ্যাকসিন দেবে, এই জিনিসগুলো জেনে রাখা খুবই জরুরি। তো মোটামুটি এই সমস্ত কোশ্চেনগুলোই করছে পেডিয়াট্রিক্স থেকে। তো এই কয়েকটা জিনিস অবশ্যই পড়ে যেতে হবে এবং পরবর্তী ভিডিওতে ডিসকাস করব অবসগাইনি থেকে কী কী কোশ্চেন করছে এবং সেগুলো নিয়ে। তো সাবস্ক্রাইব ইফ ইউ আর ফলোইং দিস সিরিজ, কিপ প্রিপেয়ারিং, গুড লাক টু ইউ অল। এবার আলোচনা করব ডাব্লিউবিএইচআরবি জিডিএম ইন্টারভিউতে অবসগাইনি থেকে কী কী প্রশ্ন জিজ্ঞেস করছে এবং সেই প্রশ্নগুলোর উত্তর কী হবে। এই ইনফরমেশনগুলোর বেশিরভাগটাই পেয়েছি আমার ইউটিউব চ্যানেলের অন্য ভিডিওগুলোর কমেন্ট সেকশন থেকে এবং কয়েকটা প্রশ্ন আমার চেনা পরিচিত ইন্টারভিউ ক্যান্ডিডেটসের কাছে। সবাইকে অবসগাইনি থেকে প্রশ্ন জিজ্ঞেস করছেও না, তবে কমন টপিক যেগুলো জিজ্ঞেস করছে সেগুলো খুবই বেসিক এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারলে খুবই বাজে একটা ইমপ্রেশন তৈরি হবে। তাই এই কয়েকটা মাত্র টপিক অবশ্যই দেখে যাও। তো প্রথমেই আসি অ্যান্টিনেটাল কেয়ার নিয়ে। অ্যান্টিনেটাল কেয়ার নিয়ে একদম বেসিক প্রশ্ন জিজ্ঞেস করছে যে কতগুলো অ্যান্টিনেটাল ভিজিট ম্যান্ডেটারি। অ্যাকর্ডিং টু মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার 4টে ভিজিট, অ্যান্ড অ্যাকর্ডিং টু WHO 8টে ভিজিট ম্যান্ডেটারি। এরপর অ্যানিমিয়া মুক্ত ভারত প্রোগ্রাম অনুযায়ী যে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হয় সেটা কখন থেকে দেওয়া হয়, না সেকেন্ড ট্রাইমেস্টার থেকে দেওয়া হয়। ডোজ কত থাকে, না ট্যাবলেটটার মধ্যে 60 mg আয়রন থাকে এবং 500 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড থাকে। ট্যাবলেটটা লাল রঙের হয়। এরপর আছে টিটেনাসে, যে ফার্স্ট ডোজ নিতে হয় আর্লি ইন প্রেগনেন্সি ডায়াগনোসিসের পরেই নিতে হয়। সেকেন্ড ডোজ নিতে হয় ফার্স্ট ডোজের 1 মাস পর। এবার যাদের ক্ষেত্রে গত 3 বছরের মধ্যে
প্রেগনেন্সির হিস্ট্রি আছে তাদের জাস্ট বুস্টার ডোজ নিলেই চলে। এবং প্রেগনেন্সিতে সমস্ত লাইভ ভ্যাকসিন কন্ট্রাইন্ডিকেটেড এক্সেপ্ট ইয়েলো ফিভার ভ্যাকসিন। এরপর আসি নর্মাল লেবারে। নর্মাল লেবারের স্টেজগুলো একদম বেসিক জিনিস, এগুলো হয়তো জিজ্ঞেস করবেও না, তবু জেনে রাখতে হবে। স্টেজ 1 ফ্রম অনসেট অফ ট্রু লেবার পেন টু ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স। স্টেজ 2 হলো ফুল সার্ভাইকাল ডাইলেটেশন থেকে ডেলিভারি অফ বেবি অবধি। স্টেজ 3 হলো ডেলিভারি অফ বেবি থেকে ডেলিভারি অফ প্লাজেন্টা অবধি। এবং স্টেজ 4 হলো প্লাজেন্টা ডেলিভারির পর 1 ঘন্টার অবজারভেশন পিরিয়ড। তো এই থার্ড স্টেজ থেকে জিজ্ঞেস করতে পারে যে থার্ড স্টেজ কীভাবে ম্যানেজ করবে। এই প্রশ্ন করলে বুঝতে হবে যে AMT-SL নিয়ে জানতে চাইছে। তো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবারে কী কী করা হয় না, প্রথম যে স্টেপ সেটা হলো আরেকটা বেবি আছে কিনা ভেতরে সেটা রুল আউট করতে হবে, অর্থাৎ রুল আউট টুইন প্রেগনেন্সি। তারপর ইউটেরোটনিক্স দিতে হবে, মোস্ট কমনলি ইউজ করা হয় অক্সিটোসিন। তো 10 ইন্টারন্যাশনাল ইউনিট অক্সিটোসিন IM দিতে হবে বাচ্চা ডেলিভার হওয়ার 1 মিনিটের মধ্যে। এরপর আসছে ডিলেড কর্ড ক্ল্যাম্পিং। ডিলেড কর্ড ক্ল্যাম্পিং বাচ্চার জন্য বেনিফিশিয়াল, অনলি কন্ট্রাইন্ডিকেশন হলো যে নন ভিগারাস বেবি, অর্থাৎ যে বাচ্চা রিসাসিটেশন লাগবে সেই বাচ্চা বাদ দিয়ে বাকি সবার ক্ষেত্রে ডিলেড কর্ড ক্ল্যাম্পিং করা হবে। এবং শেষে হচ্ছে কন্ট্রোল কন্ট্রাকশন টু ডেলিভার দ্য প্লাজেন্টা। এই কন্ট্রোল কন্ট্রাকশনেরই আরেকটা নাম হলো মডিফাইড ব্র্যান্ড অ্যান্ড্রুজ মেথড। তো অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবারের অ্যাডভান্টেজ কী কী, এটাও কয়েকজনকে জিজ্ঞেস করেছে। যে অ্যাডভান্টেজ হলো ইট মিনিমাইজেস ব্লাড লস, সো দ্য নিড টু ম্যানেজ PPH ডিক্রিজেস, অ্যান্ড ইট শর্টেন্স দ্য ডিউরেশন অফ থার্ড স্টেজ টু হাফ। অলসো ইট ডিক্রিজেস ম্যাটারনাল অ্যানিমিয়া এটসেট্রা। এরপর আসি মেকানিজম অফ নর্মাল লেবার। প্রথমে হলো এনগেজমেন্ট অর্থাৎ when the largest transverse diameter of fetus, that is the biparietal diameter, crosses the pelvic brim. এরপর হচ্ছে ডিসেন্ট, যে ফিটাল হেড নিচে নামতে থাকবে। ফ্লেক্সেন, ফিটাল হেড ফ্লেক্সড হবে যাতে ডায়ামিটারটা কমে। এবং এরপর স্টেপগুলো হলো ইন্টারনাল রোটেশন, ক্রাউনিং, এক্সটেনশন, রেস্টিটিউশন আর এক্সটার্নাল রোটেশন। তো এই স্টেপগুলো মনে রাখতে হবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করছে সেটা হলো এপিসিওটমি। যে এপিসিওটমি তো তুমি দেবে নর্মাল লেবার, এপিসিওটমি দেওয়ার পর এপিসিওটমি দেওয়ার সময় কোন লেয়ার আগে কাটবে এবং সুচার করার সময় কোন লেয়ার আগে সুচার করবে। তো দুটোতে অর্ডারটা সেম, ভেজিনাল মিউকোজা, তারপর মাসল, তারপর স্কিন। এটা গেল। এরপর হচ্ছে পার্টোগ্রাফ। যে বর্তমানে WHO লিভার কেয়ার গাইড ফলো করার কথা হলেও অনেক গ্রামীণ হাসপাতালে এখনও WHO মডিফাইড পার্টোগ্রাফ ইউজ করা হয়। যাই হোক, দুটোই জেনে রাখতে হবে এবং দুটো ডিফারেন্সও জানতে হবে। তো WHO মডিফাইড পার্টোগ্রাফ যেটা, তাতে অ্যাক্টিভ স্টেজ শুরু করা হয়, অ্যাক্টিভ স্টেজ ধরা হয় 4 সেমি ডাইলিটেশন থেকে। এবং ফার্স্ট স্টেজে সার্ভাইকাল ডাইলিটেশনের রেট ধরা হয় 1 সেমি পার আওয়ার। তো এটা প্লট করলে যে লাইনটা হয় সেটা হলো অ্যালার্ট লাইন। এনিথিং লেফট টু দ্য অ্যালার্ট লাইন ইজ নর্মাল অ্যান্ড এনিথিং রাইট অফ দ্য অ্যালার্ট লাইন ইজ স্লো প্রোগ্রেস। তো এই অ্যালার্ট লাইনকে ট্রান্সফার লাইনও বলা হয়, কারণ যখন PHC-তে পেশেন্ট অ্যাক্টিভ লেবারে থাকে তখন এই অ্যালার্ট লাইন ক্রস করলে পেশেন্টকে রেফার করতে হয়। আর অ্যালার্ট লাইনের 4 ঘন্টা রাইটে অ্যাকশন লাইন প্লট করা হয়, এই অ্যাকশন লাইন ক্রস করলে ইমিডিয়েট ডেলিভারি করতে হয়। এরপর আসি WHO লিভার কেয়ার গাইডে। এখানে যে ডিফারেন্সগুলো হচ্ছে, যে WHO লিভার কেয়ার গাইডে অ্যাক্টিভ ফেজ ধরা হয় 5 সেমি ডাইলেটেশন থেকে, এবং এখানে কোনো অ্যালার্ট লাইন বা অ্যাকশন লাইন থাকে না। 5 সেমি এর পর টাইম বেসড ক্রাইটেরিয়া থাকে, যে কত সেমিতে কতক্ষণ অপেক্ষা করা যাবে। যেমন 5 সেমিতে 6 ঘন্টা অপেক্ষা করতে পারি, 6 সেমিতে 5 ঘন্টা, 7 সেমিতে 3 ঘন্টা, 8 সেমিতে 2.5 আওয়ার্স, 9 সেমিতে 2 আওয়ার্স অপেক্ষা করা যায়। তো আরেকটা কথা, যে WHO মডিফাইড পার্টোগ্রাফ শুধু ফার্স্ট স্টেজ অফ লেবার নিয়ে, কিন্তু WHO লিভার কেয়ার গাইডে সেকেন্ড স্টেজেরও একটা জায়গা রয়েছে। আরেকটা ডিফারেন্স হলো যে WHO মডিফাইড পার্টোগ্রাফে শুধু সার্ভাইকাল ডাইলিটেশন দেখা হতো, কিন্তু WHO লিভার কেয়ার গাইডে ডাইলিটেশনের সাথে সাথে সাপোর্টিভ কেয়ারও নজর দেওয়া হয়, যে পেশেন্টের সাথে কম্পেনিয়ন আছে কিনা, পেন রিলিফের ব্যবস্থা হয়েছে কিনা, এইসব জিনিসগুলো দেখা হয়। এরপর আসি অ্যান্টিপার্টাম হেমারেজ এবং পোস্টপার্টাম হেমারেজে। তো অ্যান্টিপার্টাম হেমারেজ থেকে বেসিক কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করছে, যে কাকে বলে, কেন হয়, এসব। কিন্তু পোস্টপার্টাম হেমারেজ নিয়ে বেশ ডিটেলসে প্রশ্ন জিজ্ঞেস করছে, যে পোস্টপার্টাম হেমারেজের কজ থেকে শুরু করে একেবারে কীভাবে ম্যানেজ করবে এবং কতটা ম্যানেজ করার পর তুমি রেফার করার চেষ্টা করবে, এইসব ব্যাপারগুলো। তো প্রথমে আসি যে প্রাইমারি PPH এর মোস্ট কমন কজ হলো অ্যাটনিক ইউটেরাস। এবং এই PPH এর ম্যানেজমেন্টে তো শুরুতে ইনিশিয়াল রিসাসিটেশন শুরু করতে হবে, ওই এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, ডিসেবিলিটি, এক্সপোজার, এই অ্যাপ্রোচ নিয়ে। IV অ্যাক্সেস করতে হবে ওয়াইড বোর ক্যানুলা দিয়ে।
আইভি অ্যাক্সেস করতে হবে এটা তো সবাই জানে, কিন্তু যদি তুমি বলো যে 14 গজ বা 16 গজ ওয়াইড বোর ক্যানুলা দিয়ে দুটো আইভি অ্যাক্সেস করবে, তাহলে ভালো ইমপ্রেশন তৈরি হতে পারে। এবার আইভি অ্যাক্সেস করার পর আইসোটোনিক ক্রিস্টালয়েড দিতে হয়। ক্যাথেটারাইজেশন ম্যান্ডেটরি, ক্যাথেটারাইজেশন করে ইউরিন আউটপুট মনিটর করতে হবে, ভাইটালস চেক করতে হবে এবং অক্সিজেন মাস্ক দিয়ে অক্সিজেন দিতে হবে। তো এরপর ইউট্রাইন অ্যাটোনিয়ার জন্য পিপিএইচ হয়েছে কিনা সেটা বোঝার জন্য ইউট্রাস প্যালপেট করে দেখতে হবে। নর্মাল ইউট্রাসের কনসিস্টেন্সি ক্রিকেট বলের মতো হয়। ইউটেরোটনিক দেওয়া যায়, ইউটেরোটনিক হিসাবে অক্সিটোসিন, কার্বোপ্রোস্ট এবং মিসোপ্রোস্টল দেওয়া যায়। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করছে যে কার্বোপ্রোস্টের কন্ট্রাইন্ডিকেশন কী কী। তো কার্বোপ্রোস্ট দেওয়া যায় না দুটো কন্ডিশনে, এক হলো অ্যাজমা আর একটা হলো অ্যারিথমিয়া। এই ব্যাপারটা গেলো। এরপর আসি, হ্যাঁ, ইউট্রাইন মাসাজ করা যায়, যে অ্যাটোনিক ইউট্রাসের জন্য যদি পিপিএইচ হয় তখন ইউট্রাইন মাসাজ কাজে লাগতে পারে। আর একটা জিনিস হলো অ্যান্টিফাইব্রিনোলিটিক এজেন্ট হিসাবে ট্র্যানেক্সা আইভি দেওয়া যেতে পারে। 1 গ্রাম ট্র্যানেক্সা আইভি দেওয়া হয়, তারপরেও যদি 30 মিনিটের মধ্যে ব্লিডিং না কমে তখন আরও 1 গ্রাম দেওয়া যায়। তো এইসব কিছু করার পরে যদি ব্লিডিং না কমে তখন পেশেন্টকে রেফার করতে হয়, এবং ওই পেশেন্ট ট্রান্সফারের সময় মেকানিক্যাল মেথডগুলো কাজে আসে, যেমন বাইম্যানুয়াল কম্প্রেশন, ইউট্রাইন বেলুন টেম্পোরান্ট। নর্মালি ইউট্রাইন বেলুন টেম্পোরান্ট করা হয় সিংস্টেগেন টিউব দিয়ে। এবার পিএইচসিতে তো আর সিংস্টেগেন টিউব থাকবে না, তো যা আছে তাই দিয়ে কাজ চালাতে হবে, অর্থাৎ কন্ডম বা গ্লাভস এগুলো কিছু একটা স্যালাইন দিয়ে ইনফ্লেট করে ব্লিডিং বন্ধ করে পেশেন্টকে হায়ার সেন্টারে পাঠাতে হবে। বা অনেক সময় কী হয়, এই মেকানিক্যাল মেথডগুলো দিয়ে ব্লিডিং পুরোপুরি বন্ধ হয়ে যায়, পেশেন্টকে আর রেফার করার দরকার পড়ে না। আরেকটা জিনিস হলো নন নিউমেটিক অ্যান্টিশক গার্মেন্ট। ট্রান্সফারের সময় পেশেন্টকে স্টেবল রাখতে ইউজ করা হয়, তবে পিএইচসিতে এসব অ্যাভেলেবেল থাকবে না। যাই হোক, এই গেল পিপিএইচ। এরপর আসি প্রিক্লামসিয়া এবং ইক্লামসিয়া, মোস্ট ইম্পর্টেন্ট দুটো টপিক যে দুটো জিজ্ঞেস করছে। তো প্রিক্লামসিয়া কাকে বলে না, 20 উইক পিরিয়ড অফ জেস্টেশনের পর বিপি যদি 140/90 চেয়ে বেশি হয় এবং তার সাথে প্রোটিনিউরিয়া থাকে, তখন তাকে বলবো প্রিক্লামসিয়া। এবং প্রিক্লামসিয়া পেশেন্টে যদি জেনারেলাইজড টনিক ক্লিনিক সিজার দেখা যায় তখন সেটা হলো ইক্লামসিয়া। তো প্রিক্লামসিয়া কীভাবে ম্যানেজ করবে, যদি মাইল্ড প্রিক্লামসিয়া হয় তখন পেশেন্ট রেস্টে থাকবে, ডেলি এই কয়েকটা টেস্ট করে দেখতে হবে, এবং যদি কমপ্লিট কন্ট্রোলে থাকে প্রিক্লামসিয়া তখন প্রেগনেন্সি কন্টিনিউ করা হবে 37 উইকস অবধি। এবং সিভিয়ার প্রিক্লামসিয়াতে যদি বিপি আন্ডার কন্ট্রোলে থাকে তখন প্রেগনেন্সি টার্মিনেট করা হবে 34 উইকসে। কিন্তু যদি প্রিক্লামসিয়াতে ইক্লামসিয়া হয়ে যায় বা হেল্প সিনড্রোম এইসব কমপ্লিকেশন যদি হয় তখন প্রেগনেন্সি সাথে সাথে টার্মিনেট করতে হবে। ইক্লামসিয়া প্রোফাইল্যাক্সিসের জন্য ম্যাগ সালফেট দিতে হবে, এবং হাইপারটেনশন কন্ট্রোলের জন্য আইভি লেবেটালল দিতে হবে। এই কয়েকটা সিচুয়েশন যেমন অ্যাব্রাপশন, ইক্লামসিয়া, হেল্প সিনড্রোম, পালমোনারি ইডিমা, এই সিচুয়েশনগুলো এতটাই তাড়াতাড়ি অ্যাক্ট করতে হয় যে ফিটাল লাং ম্যাচিউরিটির জন্য স্টেরয়েড দেওয়ারও সময় থাকে না, সাথে সাথে প্রেগনেন্সি টার্মিনেট করতে হয়। তো এরপর যদি আসি ইক্লামসিয়ার ম্যানেজমেন্টে, না ইক্লামসিয়াতে কী কী করতে হয়, প্রথমত পেশেন্টকে স্টেবিলাইজ করতে হবে, ম্যাগসাল্ফ দিতে হয়, হাইপার টেনশন কন্ট্রোল করতে হয় লেবেটালল দিয়ে, আর তার সাথে প্রেগনেন্সি টার্মিনেট করতে হবে। তো ম্যাগসাল্ফ দেওয়ার রেজিমটা হলো যে প্রিটচার্ডস রেজিম ফলো করা হয়। লোডিং ডোজ হিসাবে 4 গ্রাম আইভি দেওয়া হয় এবং 10 গ্রাম আইএম। এবার আইএম 50% ম্যাগ সালফেট দেওয়া হয়, কিন্তু যখন আইভি দেওয়া হচ্ছে সেটা 20% ম্যাগ সালফেট, সেটা নর্মাল স্যালাইন দিয়ে ডাইলুট করা হয়। এরপর আসে মেনটেনেন্স ডোজে, না 5 গ্রাম আইএম 4 আওয়ারলি ইন অল্টারনেট বাটক till 24 hour after the last seizure or delivery, whichever is later. যাই হোক, যেহেতু আমরা পিএইচসিতে চাকরির জন্য অ্যাপ্লাই করছি, তো পিএইচসিতে কী করতে হবে না ইক্লামসিয়া পেশেন্টকে ম্যাগ সালফেটের লোডিং ডোজ দিয়ে পরেই রেফার করতে হবে। এরপর আসি কয়েকটা টপিক নিয়ে যে জিনিসগুলোতে পেশেন্টকে রেফার করতেই হবে পিএইচসি থেকে। যেমন একটা বললাম ইক্লামসিয়া, লোডিং ডোজ দিয়েই রেফার করতে হবে। রিফ্র্যাক্টরি পিপিএইচ, পিপিএইচ যখন কোনোভাবেই ঠিক হচ্ছে না তখন বেলুন টেম্পোরান্ট করে পেশেন্টকে ট্রান্সফার করতে হবে, ওখান থেকে হায়ার সেন্টারে পাঠাতে হবে। অবস্ট্রাক্টেড লেবার, এপিএইচ, এই জিনিসগুলো হলো। এরপর হচ্ছে প্রিভিয়াস এলএসসিএস ইন লেবার, না ভেজানাল বার্থ আফটার সিজারিয়ান, এই রিস্কটা পিএইচসিতে নেওয়া জেনারেলি হয় না।
আর হলো সিভিয়ার অ্যানিমিয়া ইন লেট থার্ড ট্রাইমেস্টার। ধরো 36 উইক পিরিয়ড অফ জেস্টেশনে পেশেন্ট হলো সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে, তখন আর আয়রন ট্যাবলেট দিয়ে বা আইভি আয়রন দিয়ে আমার কাছে সময় নেই অ্যানিমিয়া ঠিক করার। তো এই কারণে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, তো সেই জন্য হায়ার সেন্টারে রেফার করতে হয়। এবং ম্যাল প্রেজেন্টেশন, মাল্টিপল জেস্টেশন, এই জিনিসগুলো তো পেশেন্টকে হায়ার সেন্টারে রেফার করতে হয়।